মেন্টাল সিচুয়েশন ঠিক থাকে না সব সময়, তবুও হাসি মুখে সব কিছু নিয়ে চলার চেষ্টা করি। শুরুটা কি খুব তাড়াতাড়ি নাকি তাড়াতাড়ি এইভাবে পাওয়া, নাকি খুব কম সময়ের মধ্যেই সাফল্য পাওয়া, নাকি অনেকটা দিন? এই মুহূর্তে আমরা রয়েছি মিঠি ছোড়ার সেটে, যেখানে সকলকে আপনারা খুব ভালোবাসেন, তবে একজনের রাগের কারণের জন্য তাকে ভালোবাসেন না বলবো না, কিন্তু একটু কম ভালোবাসাটা হয়ে যায়। তবে তার রাগের পেছনে, বিরক্তির পেছনে কিন্তু একটা কারণ আছে, আপনারা জেনে গেছেন। রয়েছে আমাদের সঙ্গে টিয়া, অর্থাৎ বর্ণানী। কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ঠিকঠাক চলছে। তো যেটা বলছিলাম যে আমরা এখানে টিয়াকে প্রথম থেকে দেখছি ভীষণ রাগ, একটু ঘেটে থাকে জীবন নিয়ে, সম্পর্ক নিয়ে, তাই তো? এই কারণেই বোধহয় রাগটা বেরিয়ে আসে। হ্যাঁ, যেহেতু ওর একটা অতীত আছে, সেই অতীতটা খুব একটা ভালো নয়। ওর যে হাজবেন্ড আছে সে অন্য একটি অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, যার কারণে সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে, এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য সে সবসময় রেগে থাকে, তার কিছুই ভালো লাগে না। এটা আমাদের সবার জীবনেই যদি এরকম হয়, যদি পার্সোনাল লাইফটা ঘেঁটে থাকে, তাহলে তো কিছুই ভালো লাগে না, না কোনো কাজ ভালো লাগে, না বাড়ির কোনো মানুষজনকে ভালো লাগে। তো টিয়া সেই রকমই, তার ওই বাজে অতীতটার জন্যই সে বর্তমানে এরকম একটা স্টেজে দাঁড়িয়ে। একদম, এটা ঠিকই বললে যে আমাদের সকলেরই হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে, অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে, শিল্পীদের ক্ষেত্রে এটা হয় যে সেটা খারাপ লাগলেও আমরা বোঝাতে পারি না। যে নিশ্চয়ই এটা বর্ণিনীর ক্ষেত্রেও হয়। হ্যাঁ, যদি টিয়ার ক্ষেত্রে ধরা হয়, টিয়া একটু অন্যরকম, আর বর্ণিনীর ক্ষেত্রে যদি ধরা হয়, বর্ণিনী টিয়ার থেকে অনেকটাই অন্যরকম। তার কারণ আমার আগে একটু অন্যরকম ছিলাম, কিন্তু এখন আরও অন্যরকম হয়ে গেছে। এটা হয়তো অনেকে বলে বয়সের সাথে সাথে এরকম হয়েছে আর কি, জানি না কতটা ম্যাচিওর হতে পেরেছি। তবুও আমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমি সবসময় হাসি মুখে সব কিছু মেনটেন করার চেষ্টা করি। কাউকে বুঝতে দিই না যে না আমার এটা হতে পারে, এটা হয়েছে, বা আজকে এই কষ্টটা পেয়েছি, আমি কিছুই বুঝতে দিই না। অনেক রকম চাপে থাকি, অনেক রকম মেন্টাল সিচুয়েশন ঠিক থাকে না সব সময়, তবুও হাসি মুখে সব কিছু নিয়ে চলার চেষ্টা করি, কাউকে বুঝতে দিই না। অনেকে তো ভাবেই যে তোমার লাইফে কোনো প্রবলেম নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কিন্তু আমি জাস্ট তার মুখের দিকে তাকিয়ে হাসি, বলি হ্যাঁ আমার সেইটুকুও বোঝানোর জায়গা নেই যে না কোনো কষ্ট আছে, বা তুমি যেটা ভাবছো সেটা ভুল। তার এক্সপ্লেনেশন দেওয়ারও আমার কোনো প্রয়োজন নেই তার কাছে। এখন এরকমই হয়ে গেছি, ঠিক আছে, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে এগিয়ে চলি, এইরকমভাবেই আর কি। আমার মনে হয় কষ্ট এবং দুঃখটা ভীষণ ব্যক্তিগত, সেটা নিজের জন্যই। হ্যাঁ, একদমই তাই। নিজের জন্য কি পুরোটাই ব্যক্তিগত। আমার একটু বাইরে বেরোনো চলবে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। একটা দেওয়াল আছে, সেই দেওয়ালটার মধ্যে আমি নিজেকে আবদ্ধ করে রেখেছি, সেই দেওয়ালটার বাইরে আমি অন্য, সেই দেওয়ালটার ভিতরে আমি একদমই অন্য। এরকমভাবে নিজেকে নিয়ে চলার চেষ্টা করছি, নাহলে অনেক বাধা বিপত্তি এসছে, যেটাকে ওভারকাম করে চলা সম্ভব না আর কি, যদি এইভাবে না চলি। সেই জন্য অনেকটা ভেবে চিনতে হয়তো সময় আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো এটা হচ্ছে বর্ণিনী, কিন্তু টিয়া এরকম নয়। টিয়া এগুলোকে মেনটেন করতে পারে না। টিয়া চায় যে তার জীবনে যেটা হয়েছে, সে ভাবে যে অন্যের জীবনেও হয়তো সেটা হবে, সে সেটাকে ওইভাবে দেখতে পারে না। সে ভাবে যে মা এরকম করছে তার মানে মা খারাপ, বাবা এরকম করছে তার মানে বাবা খারাপ, বৌদি এরকম করছে তার মানে বৌদি খারাপ। সে কোনো কিছু সহ্য করতে পারে না, কিছুই ভালো না তার কাছে, যে জীবনটা খুবই বাজে, খুবই কি বলবো, আনসার্টেন। তো সে যা দেখছে তাই তার খারাপ লাগছে। সে কোনো আনন্দ খুব একটু উপভোগ করতে পারে না, তার কারণ তার হয়তো আনন্দটা তার সাথে যায় না। আর সে জীবনে ওইটুকুই, যেটুকু দেখে এসছে, সেই দুঃখটুকু নিয়েই বেঁচে থাকতে চায়। আর সেই দুঃখটা এখন রাগে পরিণত হয়েছে, সেই রাগটা সবার উপর দিয়ে সে মেটাতে চায়। কিন্তু বর্ণিনী এরকম না, সে যতটুকু টাইম পায় সবার সাথে আনন্দে বাঁচতে চায়। জীবনটা তো খুব ছোট, তো সবাইকে নিয়েই চলতে চায়। টিয়া পারে না, সেই জন্যই সবার উপর রেগে থাকে। তো আমাকে যখন এই ক্যারেক্টারটা করতে বলাও হয়েছিল, এটা আমি পারবো কি করে? আমার পুরোই অপোজিট। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই তো নেগেটিভই এটাকে ভেবেছে। এবার নেগেটিভ ঠিক বলতে পারবো না, আবার পজিটিভও বলতে পারবো না। হ্যাঁ, সেই ক্রাইসিসটা অনেকে বুঝতে পারে না, না বুঝে নেগেটিভ ভেবে ফেলে। তো
যদি আমাকে নেগেটিভ ক্যারেক্টারও করতে বলা হয়, আমাকে ম্যাক্সিমাম টাইমই যখন এখন দেখি নেগেটিভের জন্যই কাস্টিং করা হয়, সেটাও আমি ভাবি আমাকে কেন নেগেটিভ কাস্টিং করা হচ্ছে। তো এই আর কি, মানে আমার সাথে একদমই পুরো অপোজিট এটা আর কি। আমার মনে হয় তুমি ভীষণ সফট স্পোকেনও, সেক্ষেত্রে এরকম সব সময় চেঁচিয়ে উত্তেজিত হয়ে বলাটা সেটার চ্যালেঞ্জ ভালো লাগারও, যে এরকম একটা অপোজিট। হ্যাঁ, আমার কাছে খুব এটা মানে চ্যালেঞ্জিং মনে হয়েছিল যখন করি, তার কারণ আমি তো এরকম নই। পুরো এটা থেকে বেরিয়ে সব সময় হাই টেম্পার, মানে একটা উচ্চ স্বরে কথা বলছি, কোনো মৃদু স্বরে কথা বলতে আমি জানিই না কারুর সাথে। আমি অনুষ্ঠান খুব পছন্দ করি, হই হুল্লোড় পছন্দ করি, কিন্তু এখানে দেখছি না, আমি অনুষ্ঠান পছন্দ করি না, আমি হই হুল্লোড় পছন্দ করি না, আমাকে যেখানে কেন নিয়ে এসছো, আমি পারি না এটা, মানে এইরকম আর কি। তো পুরোপুরি অপোজিট, চ্যালেঞ্জিং মনে হয়েছে। দর্শকের কাছ থেকে ভালোবাসাও পেয়েছি, বিভিন্ন ক্লিপিংস যেগুলো পোস্ট করা হয় পেজ থেকে, জিয়ের পেজ থেকে, সেখানে দেখেছি মিলিয়ন ভিউজ হয়েছে। খুব ভালো লাগে যখন মানুষ এইভাবে এই চরিত্র হিসেবেও আমাকে ভালোবাসে, ভালো লাগে আর কি, যে এইভাবেও টিয়াকে ভালোবাসছে, এই আর কি। এটাতেই বোধহয় প্রাপ্তি একজন অভিনেত্রী, যে এইভাবে ভালোবাসে এবং যদি রাগও দেখায় সেটাই বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে যে আমার চরিত্রটা সার্থকতা পাচ্ছে, এটা খুব ভালো লাগছে। যে অনেক সময় হয় দর্শকরা এই চরিত্রটাকে এইভাবে ভালোবাসতে পারে না, অনেক রকম কমেন্টস আসে, কিন্তু আমি ভালো কমেন্টসও পাই। অনেকে বলে দিদি তুমি তো খুব কিউট, কেন এরকম চরিত্র করছো? আমি বলছি কি হ্যাঁ, কি করব বলো, মানে এরকম আর কি, কিছু করার নেই। আমি ব্লেসড যে আমার বর্ণিনী থেকে বেরিয়ে আমাকে কেউ কিছু ভাবতে পারছে একটা অন্য চরিত্রে, তার জন্য লীলা গঙ্গোপাধ্যায় ম্যামের কাছে আমি থ্যাঙ্কফুল, এবং পারমিতা দি, দেবলীনা দি, অর্কদা, মানে সবাই মিলে আমাকে যে একটা পুরো অন্য চরিত্রে প্রবেশ করিয়েছে, মানে এটা আমি থ্যাঙ্কফুল। ভালো কাজ করতে থাকো বর্ণিনী, এবং টিয়াকে দর্শকেরা আরও অনেক ভালোবাসুক। আমার মনে হয় যে এই যে ঘেটে যাওয়ার সময়টা, সেটা বেশি দিন থাকবে না, কারণ খারাপ সময় থাকে না, ভালো সময় আসেই, তাই? একদমই তাই, একদমই তাই। আর আমি তো প্রথম মানে আমাদের এখন জয়দীপদা ডিরেকশন দিচ্ছেন। জয়দীপদা আমার খুব কাছের, আমার খুব সম্মানের, ভালোবাসার মানুষ। বাবুদা ছিলেন, বাবুদা মানে প্রথম বাবুদা মানে এতভাবে অন্যভাবে ট্রিট করেছে, বারবার বলতো এটা টিয়া নয়, এটা বর্ণিনী হয়ে যাচ্ছে, বর্ণিনী থেকে বের হয়, এটা টিয়া এটা বলতে পারে, এটা করতে পারে। মানে আমি এই ক্যারেক্টারটার করার প্রথম সময়ে বাবুদার মতো ডিরেক্টর পেয়েছিলাম বলেই আর কি টিয়া হয়ে হয়তো উঠতে পেরেছি। আমি প্রথমে এরকম আস্তে আস্তেই কথা বলতাম, তারপরে যে এইভাবে বলতে পারে না, এইটা কর ওইটা কর, এইভাবে গলাটা এখানে থাকবে, মানে এইভাবে আমাকে ট্রিট করা হয়েছে বলেই আজকে এই চরিত্রটা হয়তো সার্থকতা পাচ্ছে, এই আর কি। একটা কথা জিজ্ঞাসা করবো, বর্ণিনী কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? মানে শুরুটা কি খুব তাড়াতাড়ি, নাকি তাড়াতাড়ি এইভাবে পাওয়া, নাকি খুব কম সময়ের মধ্যেই সাফল্য পাওয়া, নাকি অনেকটা দিন? অনেকটা দিন ঠিক বলবো না। আমি অ্যাকচুয়ালি নাচ থেকে এই জগতে আসা, আমি ক্লাসিক্যাল ডান্সার ছিলাম। তারপরে বিভিন্ন জায়গায় অডিশনস দিতে আমি এই অর্গ্যানিকের এই প্রোডাকশন হাউসে অডিশন দিই, এবং পারমিতা দি সেই সময় আমাকে প্রথমে অডিশন দিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে পারমিতা দি একদিন ফট করে ফোন করলেন, যেরকম একটা ক্যারেক্টার আছে, আমি প্রথম সুন্দরী করি সানে, তো তখন ওই মালিনী ক্যারেক্টারটার জন্য আমাকে ডাকা হলো, লুক সেট হলো, শুটিং শুরু হলো, ওই জার্নি শুরু। এখনো পর্যন্ত প্রায় 3.5 বছর হতে যায়, এইভাবেই আর কি জার্নি শুরু। তারপরে পরপর ঠাকুরের আশীর্বাদে চলছে, আমি পারছি আর কি, চেষ্টা করে চলেছি, নতুন চরিত্র করার চেষ্টা করি। ভালো লাগে বিভিন্ন রকম চরিত্র যখন আসে, পজিটিভ থেকে নেগেটিভ, অ্যাট আ টাইম পজিটিভ নেগেটিভ দুটো চরিত্র করতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। সময় এতটা ভালোবাসা পাও নিজেকে এইভাবে তৈরি করা, সেটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। এইভাবে কাজ, হ্যাঁ, আমি কোনোদিনও ভাবতে পারিনি মানে এই কম সময়ে আমাকে এইভাবে মানুষ ভালোবাসবে, এইভাবে সবাই অ্যাকসেপ্ট করবে। সবসময় ভয়ে থাকতাম, কারণ নাচের দিকটা অন্য, অভিনয়ের দিকটা অন্য, তার সঙ্গে পড়াশোনা, আমি মাস্টার্স করছি, লাস্ট ইয়ার চলছে বেঙ্গলিতেই। কিছু বয়স না, শুধু বলে দিলে আমি বড় হয়ে যাওয়ার পর কিচ্ছু বয়স হয়নি, তাতেই অনেক বড় হয়ে গেছে। না, এটা আর কি অভ্যস্ত একটু ছিলাম, নাচ গান আবৃত্তি ছোটবেলা থেকে করতাম। হ্যাঁ, ছোটবেলা থেকে করতাম আবৃত্তি, মায়ের কাছেই শিখেছি, সেখান থেকে আর কি জার্নি শুরু। পড়াশোনাটা খুবই কাছের, মানে ছাড়তে পারি না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাই বললো মাস্টার্স কর, এই কর, সেখান থেকে সেটাও চলছে, এটাও চলছে। সবার যদি আশীর্বাদ থাকে, দর্শকের আশীর্বাদ থাকে, তোমাদের আশীর্বাদ থাকে, তাহলে এইভাবেই এগিয়ে যেতে পারবো। চেষ্টা করি কাজটা মন দিয়ে করার। কাকিমা মানে মায়ের স্বপ্ন এখন
আমার মা ভীষণ লড়াই করেছে, মা তার সাথে বোন, মানে একটা অন্যরকম লড়াই ছিল, ভীষণ লড়াই করেছে। মানে আমার বাড়ি আমার এই পুরো লড়াইয়ের বিরুদ্ধে, আমার অভিনয় জগতের বিরুদ্ধে, সেখান থেকে মা আমাকে নিয়ে পুরো আলাদা একটা লড়াই চালিয়ে গেছে। তো সেখান থেকে আমি মনে করি হয়তো আমি কিছুটা মেয়ে হিসেবে কিছুটা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, মাকে ভালো রাখতে পেরেছি এই মুহূর্তে। বাড়ির বিরুদ্ধে গিয়ে বাড়ির সকলের, যেহেতু বাবার কথা বলা হয় বা হ্যাঁ, আমার মানে আমার এখন এই মুহূর্তে এই স্টেজে দাঁড়িয়ে আমাকে যদি বলা হয় আমার জীবনে কে আছে, মা বোন আমি ছাড়া আর কিছু মানুষ আমি কিছু লাইফে পেয়েছিলাম। মানে জীবনে চলার পথে তো অনেক ভালো মানুষ পাওয়া যায়, তো জানি না হয়তো ভালো কিছু করেছি, কিছু ভালো মানুষ পেয়েছি, তার জন্য হয়তো এই জায়গায়, না হলে পারতাম না। কিন্তু হ্যাঁ, মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করি সবাই অনেকে বলে রক্তের সম্পর্কই সব কিছু, রক্তের সম্পর্ক কিছু হয় না, বিশ্বাস করুন। এখন দেখা যায় যে বাইরের অনেক মানুষ যেভাবে ভালোবাসছে, যেভাবে প্রোটেক্ট করছে, মানে আমি ভাবি আমার জীবনে এরকম কিছু মানুষ আছে যে এইরকম গার্জেন হিসেবে আমাকে প্রোটেকশন দেয়। তো আমি বাড়ির কাছ থেকে কিছুটা সেটা পাইনি, ছোটোবেলায় পেয়েছি, যখন থেকে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করার কথা ভেবেছি তখন আর পাইনি। কিন্তু সেখান থেকে একটা অন্য লড়াই, সেই লড়াই হয়তো কিছুটা সার্থক হতে পেরেছি, মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। এবং কিছু মানুষের ভালোবাসা কমেছে, কিন্তু অগুন্তি মানুষের ভালোবাসা পেয়েছে, এটাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা ভাবার, মানে আমার কোনোদিনও ভাবার জায়গায় ছিল না, আমার ভাবনার বাইরে যে আমি এত মানুষের ভালোবাসা পেতে পারি, মানে এতটা অ্যাচিভমেন্ট কি ছিল আমার জীবনে। তো এইটা ভেবেই এগিয়ে যাই, আরও মানে মনোবল বেড়ে যায় যে না, পারবো, করতে পারবো। মাও সবসময় বলে যে পারবি। অনেক সময় ফেড আপ হয়ে যায়, আমাদের তো সবার লাইফেই অনেক ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সবই থাকে, কিছু পার্সোনাল কারণও থাকে। তো সব কিছুই পেরিয়ে যখন মনে হয় না আমি কাজ নিয়ে থাকতে পারলে আমি হ্যাপি, কাজটা নিয়েই বাঁচছি আর আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে। শেষ করব, যেটা বুঝলাম সত্যিও মানসিকভাবে অনেকটা বড়, সেটা বোঝা গেল পরিস্থিতি এবং সব কিছুর জন্য, এবং এটা দরকার ছিল। খুব ভালো মতো এগোচ্ছে বর্ণিনী, আরও অনেক নতুন প্রজেক্টে দেখতে পাবো নিশ্চয়ই। তো দর্শকদের কি বলবে, অবশ্যই তোমাকে ধন্যবাদ জানো, পাশাপাশি মানে কাকিমাকে অবশ্যই একটা বড় থ্যাঙ্কস সকলের পক্ষ থেকে। তো কি বলবে দর্শকদের এটাই বলবো, আপনারা প্রচণ্ড আমাদের সবাইকে ভালোবাসা দিচ্ছেন, এইভাবে ভালোবাসতে থাকুন, আমাদের মিঠি ঝোড়ার পুরো পরিবারকে ভালোবাসুন। আর প্রত্যেক দিন 9:30 জি বাংলায় মিঠি ঝোড়া দেখতে ভুলবেন না। আর কেমন লাগছে প্রত্যেকটা এপিসোড আপনারা সুন্দর করে দেখে কমেন্টস করে জানান, এইভাবেই জানাতে থাকুন, তাতে আমাদেরও মনোবল বাড়বে, আমরা দুর্বল হয়ে পড়বো না, আমাদের আরও শক্তি বাড়বে যে হ্যাঁ আমাদের অ্যাক্টিংটা ভালো হচ্ছে, আপনাদের ভালো লাগছে, আপনাদের যে ভালো লাগাতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন, এটাই আমরা চাইব আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।